আমরা আজকে কনসোল অ্যাপ্লিকেশন নিব। কনসোল অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছি না। ও তাহলে 005 কি আমাদের এখন 5। আমরা 7-এ কবে যাব? আজকে তো মনে হয় যাওয়া হবে না। 6-এর পর। দারুণ। শুরুতে আমরা যা করি খুশি। ওকে, আমি এখন আউটপুট দিতে পারি, প্রসেস করতে পারি, ইনপুট নিতে পারি, তাই না? সব কিছু প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যখন এক্সি হয় এটা কি বলে? এক্সি। এক্সিটা কোথায় থাকে? হার্ড ড্রাইভে থাকে, সেকেন্ডারি মেমোরিতে থাকে। সবসময় এক্সিটা সেকেন্ডারি মেমোরিতে থাকে। যখন আমি ক্লিক করি, যেহেতু এটা এক্সিকিউটেবল, এটা র্যামে লোড হয়, দেন এটা প্রসেসর থেকে প্রসেস করে ইনস্ট্রাকশন অনুযায়ী। বুঝতে পারছি সবাইকে? এখন দেখা গেল আমি এখানে যদি অনেক বেশি প্রসেস করি, আমার মনে রাখার দরকার আছে, তাই না? মনে রাখতে গেলে র্যামে ডাটা বা স্পেস নেওয়ার দরকার আছে। স্পেস যদি নিতে চাই তাহলে স্পেসের ধরনের ব্যাপার আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ডাটা টাইপ। পৃথিবী জুড়ে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক 4টা ডাটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, এটা চাকা ঘুরে বড় করতে পারবো না, অ্যাডজাস্ট করে না। আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, আরেকটা হচ্ছে বুলিয়ান, আরেকটা হচ্ছে ক্যারেক্টার। এই 4টা বেসিক ডাটা টাইপ আছে। কিছু লিখতে হবে না, কেউ কোথাও লিখবেন না, খবরদার। এখানে মনোযোগ দেন। পরে যদি মনে হয় লিখে দেওয়ার দরকার ছিল, আমি বলে লিখে দেবো খাতায়। এই 4টা বেসিক ডাটা টাইপ। তো ডাটার ধরন অনুযায়ী এগুলো ভাগ করা হয়েছে এবং বেসিক বলা হয়েছে। ইন্টিজারে যদি শুরুতে আসি, তাহলে আমরা প্রোগ্রামাররা এটাকে বলি ইন্ট, সংক্ষেপে। পুরোটা কোথাও বলা হয় না। কি বলা হয়? ইন্ট। ওকে। ফ্লোটিং পয়েন্টটাকে বলা হয় ফ্লোট। বুলিয়ানটাকে কোথাও বুল বলা হয়, আবার কোথাও বিট বলা হয়। ঠিক আছে? চুপ করে আপনাদের বলে রাখি, আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। যদি বিট বলা হয় তাহলে এটা মেমোরিতে জায়গা নেয় 1 বিট। আর যদি বুলিয়ান বলা হয় তাহলে মেমোরিতে জায়গা নেবে 4 বাইট, 32 বিট। বোঝা গেছে কেন এই ডিফারেন্সটা? যখন আমরা কোনো ইন্টারফেস ভিত্তিক কোনো প্রোগ্রাম করব, তখন চেক বক্স থেকে কি আসে? ট্রু অথবা ফলস। তখন 0 1 আসে না। এইগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য বুল মানে 4 বাইট আর বিট মানে হচ্ছে 1 বিট। আলটিমেটলি দুটার আউটপুট সেম, দুটার ট্রু ফলস, সত্য মিথ্যা, ইয়েস নো, আছে নাই, 0 1 এটা প্রকাশ করতে ব্যবহার করা হয়। আর একটা আছে হচ্ছে ক্যারেক্টার। কিবোর্ডের যে কোনো কি নয় ক্যারেক্টার হতে পারে? কেন না? সবই ক্যারেক্টার। কিবোর্ডের যে কোনো কি সবগুলাই ক্যারেক্টার। এখন নয় একটা ডিজিট, ওকে, বা এবং সে একটা ক্যারেক্টার। স্টার হ্যাশ যা কিছু আছে কিবোর্ডে, যদি আস্কি হয় তাহলে এগুলো ক্যারেক্টার। নরমালি প্রোগ্রামিংয়ে আস্কিটাই সাপোর্টেড। ইউনিকেট হলে তখন ব্যাপার আলাদা। ইউনিকেটের অনেক ভেরিয়েশন আছে, আমি যেটা বলছি আস্কি। তাহলে এইটাকে আমরা চার বলি, অনেকে ক্যারেক্টার বলে, অনেকে ক্যার বলে। যে যাই বলো, আমার কি যায় আসে, বুঝতে পেরেছি? ওকে। এবার ইন্টিজারের আমরা ইয়েতে আসি। কোনো ভেরিয়েবলকে যদি আমরা আমাদের প্রোগ্রামিংয়ে ডিক্লেয়ার করি ইন্ট এ, দেন ভ্যালু যদি দেই বা না দেই, তাহলে সে মেমোরিতে কতটুকু জায়গা নেবে? প্রশ্নটা মাথায় চলে আসে না? ওকে, তাহলে মেমোরিতে সে জায়গা নেবে 4 বাইট। কোনো ভেরিয়েবলকে যদি মেমোরি রিকগনাইজ করে যে এটা একটা ইন্টিজার, অথবা আপনি বলে দেন এটা একটা ইন্টিজার, দেন এটা মেমোরিতে কত জায়গা নেবে? 4 বাইট যদি জায়গা নেয়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 32 বিট। তাহলে আমাদের মাথায় কোশ্চেন চলে আসে যে 32 বিটে কত পর্যন্ত ভ্যালু রাখা যায়। সেটার মেজারমেন্টটা এরকম। আপনি 1 বিটে রাখতে পারবেন 0 অথবা 1, 2 রাখতে গেলেই 2 বিট, তারপরে 3, 4 রাখতে গেলেই 3 বিট, তারপরে 5, 6, 7, 8 রাখতে গেলেই বিট বাড়বে, তারপর হচ্ছে 9, এগুলো তো জানেন, না জানলে শিখে নেবেন, এগুলো সবসময় লাগবে। তারপরে 10, 11, 11টা 11-এর মধ্যে, তাই না? তারপরে কত? 12, 13, ভুল করছি কোথাও? বুঝতে পারছি, কাউকে বলতে হবে। এইভাবে দেখা গেল যে 16 থেকে আরেক বিট বাড়াইতে হবে,
তারপর 32 তে আরেক বিট বাড়াইতে হবে, মানে এক বিট বাড়লে ক্যাপাসিটি ডাবল হয়, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, এই বিট অনুযায়ী মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়। তাহলে এটার একটা সুন্দর হিসাব আছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে যদি আমি বলি 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 ইকুইভ্যালেন্ট আছে 429 কোটি ডট 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 সামথিং। একটা ইন্টিজার ভেরিয়েবলে 429 কোটি সামথিং পর্যন্ত রাখতে পারার কথা, বুঝতে পারছি? পাক্কা? এটা আবার আমরা দেখবো, ভিডিও কিন্তু চালুই আছে, কথাগুলো শোনা যাবে কিনা কে জানে। তাহলে আমরা একটা ইন্ট ভেরিয়েবল নেই, এ নেই, এবং 429 কোটি, তাই না? তাহলে 429 400 4000 40,000 4 লাখ 40 লাখ 4 কোটি 40 কোটি 400 কোটি হয়েছে। তো কি অত গোল্লা গুনতে যায়? আমি এইভাবে পারি। এবার রান করার আগে দেখছি যে ওখানে লাল দাগ করে গেছে, ঠিক আছে, পরে গ্রিন দাগ হয়ে গেছে এবং আমাকে ডিবাগ করতে দিচ্ছে না। তার ভাষ্য যে এত বড় ভুলে আমি রাখতে পারবো না। তাহলে আমরা যে থিওরি পড়লাম, লাভ কি? থিওরির সাথে প্র্যাকটিক্যাল ডিফারেন্স আসলে কিছু নাই, এখানে আমি একটা ব্যাপার অ্যাভয়েড করছি, সেটা এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ সেটা রাখার জন্য আসলে 2 টু দি পাওয়ার 32 থেকে এক বিট সে রিজার্ভ করে রাখে। এই এক বিট যে রিজার্ভ করে রাখে পজিটিভ না নেগেটিভ এটা বোঝানোর জন্য, সেটাকে বলে সাইন বিট। তাহলে সে আসলে ভ্যালু রাখার জন্য ইউজ করতে পারে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এতগুলো বিট, যেটার ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে 214 কোটি সামথিং। এটা পজিটিভ নেগেটিভ। আর অনেকে বলবে এটার ক্যাপাসিটি ডাবল, এটার অর্ধেক, আসলে ব্যাপারটা তা না। এটার রেঞ্জ হচ্ছে মাইনাস 214 কোটি সামথিং থেকে শুরু করে প্লাস 214 কোটি সামথিং, আর এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 429 কোটি সামথিং। বোঝা গেছে পার্থক্যটা? তাহলে এক বিট সে রিজার্ভ করে, এক বিট রিজার্ভ করে 32 বিটে, এবং আমরা ইউজ করতে পারি 31 বিট। কোনো কারণে আমার যদি পজিটিভ নেগেটিভ না রাখা লাগে, আমি রাখবো না, সব ভ্যালু সবসময় পজিটিভ। যেমন ব্যাংকে যখন আপনি টাকা নেন, মাইনাস করে না ক্রেডিট করে? ক্রেডিট ডেবিট, ক্রেডিট ডেবিট, জমা উত্তোলন, এই হিসাব হয়, কোথাও নেগেটিভ ফিগার বসে না। এরকম হলে খামাখা আমি একটা সাইন বিটের জন্য ক্যাপাসিটি অর্ধেক করে রান করাচ্ছি না। তাহলে আমি যদি চাই যে ডাটা টাইপটা সাইন বিট রিজার্ভ করবে না, 32 বিটি ভ্যালু রাখার জন্য ইউজ করবে, তাহলে আমাকে ঠিক ডিক্লেয়ার করতে হবে এইভাবে। খুব কঠিন, এটা খুবই কঠিন। এটা সামনে শুধু একটা ইউ লাগাই দিবেন, এবং ইউটা মনে রাখাও কঠিন, আনসাইডেড ইউ, আনসাইডেড ইউ, ইউ ইন্ট। এবার দেখি সে নেয় কিনা। এবার জাস্ট হালকা একটা ওয়ার্নিং দিবে, আমি ইউজ করি নাই এই সেই, কিন্তু কাজ করবে। বোঝা গেছে? তাহলে ইন্টিজারের ভেরিয়েশন কয়টা? সাইন্ড আর আনসাইন্ড। ডিক্লারেশন সহজ। এখন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলেন, আবার কোর্সে ভর্তি হবেন, খুঁজবেন আনসাইন্ড, ইউইন, এইভাবে খুঁজবেন, 2-3 বার খুঁজলেই পেয়ে যাবেন। লাভের থেকে আপনার 15-20 হাজার টাকা বেঁচে যাবে। যদি 15-20 হাজার টাকা না, একটা প্রোগ্রাম পুরো প্যাকেজ শিখতে গেলে 60,000-এর উপরে খরচ হবে। এটুকু বুঝছি। এখন আমার এতেও হচ্ছে না, 429 কোটি সামথিং পর্যন্ত হচ্ছে না, এর চেয়ে বড় ভ্যালু আসতে পারে না। তাহলে আমি ডিক্লেয়ার করতে পারি ইন্ট 64, ইন্ট 64। ইন্ট 64 কি করবে? 64 বিট অ্যালোকেট করবে। 2 টু দি পাওয়ার 64 আপনি ক্যালকুলেটর চেপে দেখবেন, নর্মাল ক্যালকুলেটর হিসাব দেখাতে পারবে না, এগুলো এরর দেখাবে, ঠিক আছে? এখন 64 বিটেও তো একটা সাইন বিট থাকবে, তার মানে 63 বিট ইউজ হবে। ওটাও যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি ডিক্লেয়ার করতে পারবেন ইউ ইন্ট 64, ইউ ইন্ট মানে আনসাইন্ড ইন্ট, ওটা 64 বিটই ইউজ হবে। এখন ইন্টিজারের প্রবলেম হচ্ছে এখানে আপনি পূর্ণ সংখ্যা রাখতে পারবেন। পূর্ণ সংখ্যা মানে 10, 20, 30, 40, কোনো ফ্র্যাকশনাল নাম্বার থাকবে না, বুঝা গেছে? কোনো ফ্র্যাকশন থাকা চলবে না। ওকে, তাহলে এই তো আমার ইন্টিজারের এই 64 পর্যন্তই শেষ। তবে হ্যাঁ, আমি যদি মনে করি আমার খুব ছোট ছোট ইন্ট দরকার, এত বড় ভ্যালু আমি 4 বাইট কেন নিব, সেক্ষেত্রে আপনি এইভাবেও ডিক্লেয়ার করতে পারেন ইন্ট 16। আচ্ছা, এত কথা বলে লাভ কি? আমি এখানে দেখি তো, এখানেই তো দেখা যাচ্ছে কম্পাইলারে ইন্ট 16, ইন্ট 32, ইন্ট 64। আবার ইউইন্ট 16, ইউইন্ট 32, ইউইন্ট 64। আর পয়েন্টার, ওইটা পয়েন্টারের জন্য, পয়েন্টার নিয়ে আমি আপাতত কথা বলবো না। হ্যাঁ, বাই ডিফল্ট ইন্ট 4 বাইট। তাহলে কখনো যদি আমি এখন দেখা যায় যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট, কোথাও কনভার্ট করা লাগতেছে কিন্তু আমি ইন্ট খুঁজে পাচ্ছি না, তাহলে ওইখানে আমি কি খুঁজবো? 32 বিট। তাহলে ইন্টের ডিফল্ট কি? 30। যদি আমি শুধু ইন্ট বলি 32 বিট, আর যদি ইন্ট 32 বলি ওই একই, ঠিক আছে? কোনো কারণে ইন্টিজার কোনো ভেরিয়েবলে যদি আপনি ফ্র্যাকশনাল নাম্বার দেন 10.60, তাহলে এটা 11 হয়ে যেতে পারে।
সিলিং ফ্লোর অনেক ইয়ে আছে, এগুলো যদি আপনি রাউন্ড করেন তাহলে ইন্টেল লিমিটেশন কি সর্বোচ্চ 64 বিট পর্যন্ত রাখা যায়, ঠিক আছে, আর কোনো ফ্র্যাকশনাল নাম্বার রাখা যায় না, এটুকু বুঝছি সবাই। অন্য প্ল্যাটফর্মে গেলে যেমন এমএস এসকিউএল সার্ভারে গেলে আপনি আর ইন্ট পাবেন, ইন্ট 64 পাবেন না, ওই জায়গায় পাবেন বিগ ইন্ট, টাইনি ইন্ট, স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট। ব্যাপারগুলো মনে থাকবে তো? আমি নিজেও বলতে পারবো না যে এক্স্যাক্টলি টাইনি ইন্ট কি, ধারণা করে বলতে পারবো, এগুলো আপনারা প্র্যাকটিক্যালি কাজ করে শিখবেন, আমি কেন এগুলো আপনাদের বলতে যাবো? আমার কথা বুঝছেন? অন্য সিস্টেমে গেলে আপনি এটা ধারণা করে নেবেন, বিগ ইন্টটা হচ্ছে 64। ইন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ফ্লোটে যাই। ফ্লোটে গেলে ফ্লোটটা বোর্ডেই বুঝাই। ওই যদি আমি ফ্র্যাকশনাল নাম্বার রাখতে যাই তাহলে ইন্টের বদলে আমি ফ্লোট ডিক্লেয়ার করবো, ওই তো 429 কোটি পর্যন্ত নিবে, দশমিক সংখ্যা পর্যন্ত, কারণ এটা 32 বিট নেয়। এটা যদি আমি আনসাইড করতে যাই তাহলে আমি কি ডিক্লেয়ার করবো? ইউ ফ্লোট। এখন আমরা আমাদের এটা অ্যাসাইনমেন্ট, এটা আমি পারি না, যেটা আমি পারি না সেটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা খুঁজে বের করবেন ওটা ইউ ফ্লোট নামে আছে না অন্য কোনো নামে আছে, ঠিক আছে? ওকে, ফ্লোট 32 বিট নিবে, এটা যদি আমার না কুলায় তাহলে আমি খুঁজবো না ফ্লোট 64, এইটা আবার নাই। ফ্লোট 64 এর নামটাই ধরেন ডাবল, ডাবলটা কত লাগে নিবে? 64 বিট। এটাতেও যদি না হয় ফ্লোটে আরো অপশন আছে, সেটা হচ্ছে ডেসিমেল অথবা রিয়েল। ডেসিমেল অথবা রিয়েল জায়গা নেবে 128 বিট। এটাতে এত বড় সংখ্যা রাখা যাবে, এত বড় সংখ্যা রাখা যাবে, এত বড় সংখ্যা রাখা যাবে, যত বড় সংখ্যা আপনি জীবনে চোখেও দেখবেন না, ঠিক আছে? ওকে, তাহলে ইন্টিজার আর ফ্লোট গেল। বুলিয়ান নিয়ে বলার কিছু আছে? ডাটাবেজে আপনি সাধারণত দেখবেন বিট, যেটা জায়গা নেবে 1 বিট, কারণ ডাটাবেজে স্পেস কনজিউম করার একটা বিশাল ব্যাপার থাকে। যদি আমি 1 কোটি ডাটাতে 1 বাইট বাঁচাইতে পারি, এটাই বিশাল ব্যাপার। এই জন্য ডাটাবেজে বিট থাকে, বিটে 0 অথবা 1 দিতে পারি, ট্রু ফলস দিলে সে কনভার্ট করে নিবে। কিন্তু সি শার্পের সিস্টেমে আমরা সবসময় বুলিয়ান ডিক্লেয়ার করবো, কারণ বিট ডিক্লেয়ার করলে ওটা বিট হিসেবে থাকবে, বারবার কনভার্ট করতে গিয়ে আমি বিপদে পড়ে যাবো। এসকিউএল এর রান টাইমে বুলিয়ানটাকেই বিটে কনভার্ট করে দেবে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। ক্যারেক্টার কিবোর্ডের যে কোনো একটা কি, কিন্তু একটাই কি, একটা, প্রত্যেকটা ক্যারেক্টার জায়গা নেয় মেমোরিতে 2 বাইট করে। ক্যারেক্টার দিয়ে আমরা কারো নাম, কারো ঠিকানা, কারো ইমেল অ্যাড্রেস প্রকাশ করতে পারবো? কেন পারবো না? অ্যারে অফ ক্যারেক্টার, ক্যারেক্টারের অ্যারে নিয়ে করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা আছে। আমাকে ক্যারেক্টারের অ্যারে ডিপেন্ড করতে হবে মিনিমাম 200 ক্যারেক্টার। তারপর কারো নাম অনু, কারো নাম তনু, মনু, এই টাইপের ছোট নাম। কারো নাম ওই যে বললাম না আমার ফ্রেন্ডের নাম আবু আজান মোহাম্মদ সারিয়া বাবু সাজাত বিশ্বজিৎ, তার আবার বাপ দাদা 3 জনের নাম একসঙ্গে, তখন আমার মেমোরি অ্যালোকেট করতে ওইটা ক্যালকুলেশন করতে ঝামেলা হয়ে যাবে। যার কারণে ওই টাইপের ব্যাপারগুলো ইউজ করার জন্য আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ডাটা টাইপ ইউজ করবো। অ্যাডভান্স লেভেলের ডাটা টাইপ আছে একটা স্ট্রিং। কেন অ্যাডভান্স লেভেলের বলতেছি? এটা ক্যারেক্টারের সিকোয়েন্স অটো মেনটেন করবে। এইখানে 2 গিগাবাইট পর্যন্ত আপনি ক্যারেক্টার ভ্যালু রাখতে পারবেন, 2 গিগাবাইট পর্যন্ত ক্যারেক্টার ভ্যালু রাখতে পারবেন। এবং এই ক্যারেক্টার থেকে কিছু কেটে নিয়ে আসা, অমুক ইন্ডেক্স থেকে অমুক পর্যন্ত নেওয়া, এরকম দিয়ে শেষ হয়েছে কিনা, এরকম করে শুরু হয়েছে কিনা, কোথাও ডিজিট থাকলে ডিজিটের পরের ক্যারেক্টারটুকু, এরকম অনেক ফাংশন পাবেন, স্ট্রিং, সাব স্ট্রিং, লেন। তো আমরা ক্যারেক্টার ইউজ না করে স্ট্রিং ইউজ করবো। আরও অ্যাডভান্স কিছু ডাটা টাইপ আছে। ডেট টাইপ, দুইটা ডেটের পার্থক্য, একটা ডেট থেকে কারেন্ট ডেটের সেকেন্ডের ডিফারেন্স বের করতে গেলে, মিনিটে বের করতে গেলে, দিনে বের করতে গেলে, এই টাইপের অনেক ক্যালকুলেশন এগুলোর সঙ্গে আছে। যার জন্য বলতে বেসিক না বলে কি বলে অ্যাডভান্স ডাটা টাইপ। এগুলোর আর ডিক্লারেশন নিয়ে আপনাদের সঙ্গে পেছন করা লাগবে, সব তো আমরা নর্মালি ডিক্লেয়ার করতে পারবো এবং অ্যাডভান্স কাজগুলো পরে করবো। আমার প্রবলেম হচ্ছে এই ডাটা টাইপগুলো, এইগুলো দিয়ে আমার কাজ হচ্ছে, কিন্তু আমি যদি স্টুডেন্ট নিয়ে কাজ করি অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্টের কি ডাটা টাইপ, ল্যাব ওয়ানের কি ডাটা টাইপ, মনিটরের কি ডাটা টাইপ, স্ট্রিং। তাহলে মনিটরের সাইজ আছে, কালার আছে, ব্র্যান্ড আছে, স্ট্রিং দিয়ে সব কিভাবে এগুলো হতে হবে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তার মানে কিছু ব্যাপার আছে যেগুলো অবজেক্ট, বিভিন্ন বিষয়বস্তু, যেগুলোকে নির্দিষ্ট একটা ডেফিনিশনে ফেলা যায় না, এক একজন এক একভাবে নেবে, সেগুলোকে আমরা কম্পাউন্ড ডাটা টাইপ বলতে পারি। কম্পাউন্ড ডাটা টাইপ যেমন ওই যে মনিটর বললাম, কালার, ব্র্যান্ড, সাইজ, প্রাইস, তারপর হচ্ছে ওয়ারেন্টি, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট, এগুলো অনেক কিছু আছে, কম্পাবিলিটি। তাহলে এইখানে এই যে আমাদের ইন্ডিভিজুয়াল যে ডাটা টাইপগুলো আছে, এগুলো অনেকগুলো মিলে একটা মনিটরকে প্রকাশ করবে, অনেকগুলো মিলে একটা স্টুডেন্টকে প্রকাশ করবে, তখন ওটাকে আমরা কম্পাউন্ড ডাটা টাইপ বলতে পারি না? তাহলে সিঙ্গেল ডাটা টাইপের হিসেব বাদ।
কি জানি আমি এখন যতদূর জানি কম্পাউন্ড ডাটা টাইপ, আমার মাথায় আর কিচ্ছু নাই। সব আমরা যা জানি সব ভুলে গেছি, ঠিক আছে। ওকে, কম্পাউন্ড ডাটা টাইপ করতে গেলে আমি এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করি এবং এই ডাটা টাইপটার নাম আমি দিয়ে দিই স্টুডেন্ট। এই যে ডাটা টাইপটার নাম দিবেন এইটা দেওয়ার নিয়ম একদম ভেরিয়েবলের সমান, ভেরিয়েবলের নাম যেভাবে দেন ঠিক সেভাবেই ক্যারেক্টার দিয়ে শুরু হইতে হবে, স্পেস থাকা চলবে না, স্পেশাল ক্যারেক্টার থাকা চলবে না। কি জানি আমি ফাঁকা, এখনো আমারও মনে আসতেছে না, মনে আসলে বলবো, একটু এইটা শুনি আগে, ঠিক আছে। তাহলে এর ভিতরে আমি বলতে পারি ইন্ট আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং রেজিস্ট্রেশন, তারপরে স্ট্রিং অ্যাড্রেস, ইন্ট সিটি আইডি, আরও হাবি জাবি যা আছে সব রাখতে পারি। দেন এটা একটা স্টুডেন্ট ডাটা টাইপ, যেটাকে কম্পাউন্ড বলতেছি। এটা ইমপ্লিমেন্ট করা যায় সি শার্পে অথবা জাভাতে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুইভাবে, হয় স্ট্রাক্ট struc অথবা ক্লাস। স্ট্রাক্ট মানে বলতেছি স্ট্রাকচার, ক্লাস মানে বলতেছি ক্লাসিফিকেশন, দুইটা দিয়ে সেম সেম কাজ করা যায়। এখন দুইটার পার্থক্য কি, সময় সাপেক্ষ ব্যাপার, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে কম্পাউন্ড ডাটা টাইপের দুটো এক্সাম্পল কি, স্ট্রাকচার আর ক্লাস, ঠিক আছে। ওকে, সাউন্ড স্যার। আজকে আমি ফার্স্ট সবার আগে আসছি, কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাইলাম না। এখন ক্লাসের ভিতর কি ক্লাস থাকবে আর একটা, না চেয়ার টেবিল থাকবে? টেবিলের ভিতর ড্রয়ার থাকবে নাকি ড্রয়ারের ভিতর টেবিল? আচ্ছা, তাহলে কন্টেনারের যে ব্যাপারটা, আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ফাংশনের ভিতর বাইরে লোকালি গ্লোবালি যেভাবে খুশি ডিক্লেয়ার করতে পারেন, বাট আপনি যদি স্ট্রাকচার অথবা ক্লাস বানান তাহলে অবশ্যই আপনাকে ক্লাস স্ট্রাকচারের বাইরে বানাইতে হবে, নেম স্পেসের ভিতরে বানাইতে হবে, অন্য কোনো কন্টেনার অথবা অন্য কোনো কম্পাউন্ড ডাটা টাইপের ভিতরে বানাইতে পারবেন না, বোঝা গেছে। তাহলে এখন এখানে ক্লাস বানানোর জন্য আমার সুইটেবল পজিশন হচ্ছে এর বাইরে, হয় উপরে না হয় নিচে। উপরে দিলে কি নিচে দিলে কি, নিচেই দিই। শুরুতে আমরা স্ট্রাকচার বানাই, স্ট্রাক্ট কিওয়ার্ডটা বোঝা গেছে, আমি ওখানে বল লিখছিলাম, টিটাও হবে। স্ট্রাক্টের নাম দেই স্টুডেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করি শেষ করি। এখানে আমি বলি ইন্ট আইডি, তারপরে বলি হচ্ছে স্ট্রিং নেম। আর তেমন কিছু করব না, আপাতত এই দুটাই থাক। এবার এই কম্পাউন্ড ডাটা টাইপটাকে আমি যে কোনো জায়গা থেকে ডিক্লেয়ার করতে পারবো, যে কোনো ইয়ে থেকে। সেক্ষেত্রে আমি ডিক্লেয়ার করি স্টুডেন্ট S1, মানে একে স্টুডেন্ট 1 হিসেবে পয়েন্ট করতেছি, ইকুয়াল টু নিউ। এখন নিউ দিয়ে কি হয় সেটা বুঝতে পারতেছি না। এবার যাই S1 ডট, দেখেন আমরা 4টা মেথড পেয়ে গেছি। ইকুয়াল মেথড পাইছি, তার প্রমাণ হচ্ছে বামে এই যে ডায়াসগুলা, ডায়মন্ড, এগুলো কই থেকে পাইলাম? আমি তো বানাই নাই। গেট টাইপ টু স্ট্রিং, গেট হ্যাশ কোড। আচ্ছা, প্রত্যেকটা কম্পাউন্ড ডাটা টাইপ, সে স্ট্রাকচার হোক আর ক্লাস হোক, আমি তৈরি করলেই কম্পাইলার থেকে অটোমেটিক্যালি একটা সিস্টেম ডট অবজেক্ট থেকে ইনহেরিট হয়ে আসে বাই ডিফল্ট। যার কারণে সিস্টেম ডট অবজেক্টে যেগুলো ইমপ্লিমেন্ট করা আছে সেগুলো আমি যে কোনো ক্লাস স্ট্রাকচার ডিক্লেয়ার করলে তার অবজেক্ট থেকে পাই। এই চারটা আপাতত ইগনোর করি। আমরা এই চারটা যদি ইগনোর করি তাহলে আমি যে আমার স্ট্রাকচারে আইডি আর নেম বানায় রাখছি সেই দুটো তো পাই নাই, পাওয়া যাচ্ছিল না। তাহলে ব্যাপারটা কি, প্রত্যেকটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের ভিতর অ্যাক্সেস মডিফায়ার থাকে। অ্যাক্সেস মডিফায়ার আমি আমার ভিতরে সব কিছু ওপেন করবো না, আপনাদের বলবো না। অনেক কিছু আছে আমার ভিতরেই থাকবে, কেউ জানবে না। অনেক কিছু আছে আমার শুধু ফ্যামিলি জানবে, তাই না? আবার অনেক ব্যাপার আছে যাদের সাথে পরিচয় হবে তারাই জানবে। আবার নামটা যে কেউ এসে নাম জিজ্ঞেস করবে আমি বলতে বাধ্য, তাই না? তাহলে এখানে এই কম্পাউন্ড ডাটা টাইপের আইডি আর নেম আমরা যদি চাই এটা বাহিরে প্রদর্শিত হোক বা যে এটাকে ইউজ করবে সে পাক, তাহলে এটার সামনে অবশ্যই আমাকে পাবলিক লিখতে হবে। অ্যাক্সেস আইডেন্টিফায়ার আছে হাতে গোনা 4টা, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, স্ট্যাটিক। এর মধ্যে স্ট্যাটিকটা আমি আপনাদের কাছে বাকি রাখতেছি, ওইটা এখন বুঝলে খামাখা মাথা গোলায় যাবে। কিছুদিন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড নিয়ে কাজ করি, এগুলো মাথায় গেঁথে যাক, তারপর স্ট্যাটিক দেখা যাবে, ঠিক আছে? তাহলে এটার সামনে পাবলিক করি। এখন ঘটনা হচ্ছে কিছু না দিলেও ডিফল্ট কিছু না কিছু থাকেই। তো আমি যখন কিছু দেই নেই, এখানে পাওয়া যায় নাই, তার মানে ডিফল্টটা হচ্ছে প্রাইভেট।
সেই হিসাবে সবসময় ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট। হ্যাঁ, এবার S1 ডট আইডি নেম আমি পেয়ে গেছি না? পাক্কা? ওকে, তাহলে আইডি ইকুয়াল টু 3 এবং S1 ডট নেম ইকুয়াল টু এভাবে আমরা আরও একটা ডিক্লেয়ার করতে পারবো, স্টুডেন্ট S2, মানে যে এর আগে আমি যত খুশি ইন্টিজার নিতাম, স্ট্রিং নিতাম, কোনো সমস্যা ছিল না। এখন আমি যত খুশি স্টুডেন্ট নিব। তাহলে সুবিধা হলো, কম্পাউন্ড ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করে শিখে গেলাম স্ট্রাকচারে। এখন এইখানে নিউটা কি? যেহেতু এটা সিঙ্গেল ডাটা টাইপ না, মেমোরিতে যদি একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি হয় তাহলে ইন্ট এ ডিক্লেয়ার করছি, রান টাইমে এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখনই র্যামে এ নামে একটা জায়গা তৈরি হবে। একদম সিম্পল কথা, এ ডিক্লেয়ার করছে ইন্টিজার, ঠিক আছে, এরকম একটা জায়গা তৈরি করে দিলাম, কথা শেষ। ওকে, একটা স্ট্রিং ডিক্লেয়ার করছে এস, ভিতরে আছে আই অ্যাম স্যাম, তাহলে সে ভিতরে একটা এস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে যেটা এই বইয়ের মতো, যেহেতু সিকোয়েন্সিয়াল ক্যারেক্টার, এখানে দিচ্ছে আই, তারপরে স্পেসটাও একটা ক্যারেক্টার এ এম, এইভাবে যখন সব শেষ হয়ে গেছে শেষে একটা সেন্টিনাল ভ্যালু দিয়ে দিচ্ছে। সেন্টিনাল ভ্যালু মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছুকে শেষ বোঝায়, তাই না? শুক্রবার নামাজ পড়তে যান না, যখন ওই যে খুব আমিন ধরে কি খুশি লাগে সেই হিসাবে করি, তারপর বক্তৃতা শেষে বলে না ধন্যবাদ, তখন সবাই তালি দেয়। কি জন্য তালি দেয়? বক্তৃতা তো শুনেই নেই, শেষ হয়েছে এই খুশিতে তালি দেয়, ঠিক আছে? তো এইখানে যে কোনো কিছু শেষ করার জন্য যেটা বোঝায় সেটা হলো কি সেন্টিনাল ভ্যালু। এগুলো ইম্পর্টেন্ট। আপনারা যখন খুব ভালো কোনো পর্যায়ে ভাইবা দিবেন তখন এই ব্যাপারগুলো ধরবে যে আপনি থিওরিটিক্যালি কতটুকু বুঝছেন। তাহলে এটা খাস কাটা ময়ের মতো ইন্টিজার এরকম একবারে একটা স্টেপ। যাই হোক, মেমোরিতে এই জায়গাগুলো সিঙ্গেল নিয়ে নেয়, আমাদের আলাদা করে টেনশন করা লাগে না। কিন্তু কম্পাউন্ড ডাটা টাইপে একটা সমস্যা কি, ভেরিয়েবল অনেকগুলো, যার কারণে কম্পাউন্ড ডাটা টাইপে মেমোরিতে স্টুডেন্টকে আমি প্রথমে S1 নামে নিচ্ছি, তো S1 নামে কিছু একটা তৈরি করছে, করার পরে সে এখানে আইডি নেম, আইডিতে কিছু একটা রাখছে, নেমে কিছু একটা রাখছে। এইটার জন্য হয় কি, কম্পাউন্ড ডাটা টাইপ অ্যারেঞ্জ করার জন্য কম্পাইলার কি করে, ও এক্সট্রা কাজ করে। যখনই স্ট্রাকচার অথবা ক্লাসের একটা ইনস্ট্যান্সি ক্রিয়েট করা হয় নিউ দিয়ে, তখনই ওর ভিতর ডিফল্ট কিছু একটা আছে যে ওর ভিতরের ভেরিয়েবলগুলোকে ক্যালকুলেট করে, যে ওর ভিতরে কি কি ভেরিয়েবল আছে, ফিল্ড আছে, সেগুলো অনুযায়ী লোকেশন অ্যারেঞ্জ করে সেই লোকেশনে রেখে দেয়। আমি তো আঁকার সময় এখানে কাছাকাছি আছি, তাই না? কিন্তু রিয়েল লাইফে যখন এটা কাজ করবে কাছাকাছি নাও পাইতে পারে, এটা র্যামের এই কোনায় পাইছে, ওইটা র্যামের ওই কোনায় পাইছে, এটা আমাদের হয়ে কম্পাইলার অ্যারেঞ্জ করে। আমি বুঝাতে চাচ্ছি যেটা, যে একটা কম্পাউন্ড ডাটা টাইপে অনেক ডাটা টাইপ থাকবে, সেগুলোকে অ্যারেঞ্জ করার জন্য ক্লাস বা স্ট্রাকচারের ভিতর ডিফল্ট একটা ফাংশন থাকে, আপনি দেখলেও থাকে, আপনি বানালেও থাকে, আপনি না বানালেও থাকে, সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কি বলা হয়? কনস্ট্রাক্টর। এবার আমি যদি কনস্ট্রাক্টর বানাইতে চাই, বানাবো, তাহলে আমার স্ট্রাকচারের ভিতর ঢুকে শুরুতে বলতে হবে পাবলিক, কনস্ট্রাক্টর সবসময় পাবলিক হয়। তারপর ক্লাস বা স্ট্রাকচারের যেই নাম সেই নামেই ফাংশনটা মানে আপনি এখানে এই করে দিতে পারেন। এবার যদি আমি বিল্ড করে দেখি তাহলে দেখবো যে ভুল আসছে, ঠিক আছে? এখন এইটুকু বোঝানোর জন্য আপাতত আমরা সবাই ধরে নেই যে স্ট্রাকচার আর ক্লাস সেম জিনিস, খালি নামটা আলাদা, ঠিক আছে? তাহলে আমি স্ট্রাকচার বাদ দিয়ে এটাকে ক্লাস করি, ক্লাসে এসে দেখি সেম ব্যাপারটা কাজ করে কিনা। বিল্ড সাকসিডেড মানে কাজ করছে। এ থেকে কি বোঝা যায়? সরি, আমার একটু খারাপ লাগতেছে, তবে আপনারা যেভাবে মুখ কালো করছেন মনে হয় এটা জ্বর চলে আসবে আমার। একটু হাসি খুশি থাকলে আমার শরীরটা ভালো হয়ে যেতে পারে। স্ট্রাকচারে এটা কাজ করলো না, ক্লাসে কাজ করছে, কিন্তু থিওরিটিক্যালি এতগুলো ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য কেউ না কেউ একজন থাকার দরকার। স্ট্রাকচার আর ক্লাসের মেইন পার্থক্য এইখানে। স্ট্রাকচারের যে কনস্ট্রাক্টরটা আছে এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন না, এটা কি শুধু কম্পাইলারই ভিতরে ইউজ করতে পারে। কি পার্থক্য? স্ট্রাকচারের কনস্ট্রাক্টরটা আমরা কাস্টমাইজ করতে
পারি না, সে যেভাবে ইউজ করে সেইভাবেই করে। বাট ক্লাসের কনস্ট্রাক্টরটা আমরা কাস্টমাইজ করতে পারি, আমাদের মতো করে ডিফাইন করতে পারি, না করলে সে অটো নেয় স্ট্রাকচারের মতো। এই একটা বেসিক পার্থক্য। এই পার্থক্যটা কি জন্য বলবো? পাক্কা? ওকে, তাহলে আর একটা পার্থক্য আমি ওটা বুঝাই যাই। তাহলে এটাকে আমি আবার স্ট্রাকচার করি কনস্ট্রাক্টর পরে, কারণ এগুলো লজিক আপনারা পড়ে আসছেন, কখনো হয়তো এইভাবে দেখা হয় নাই, আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। আয় বাপ যা। এবার স্টুডেন্ট 2 তো মনে করি যে স্টুডেন্টের 40টা ফিল্ড, স্টুডেন্ট 1-এ 40টা ফিল্ড আমি ফিল করে দিছি, এবং স্টুডেন্ট 2 ডিক্লেয়ার করতে গিয়ে আমার মনে হলো আরে স্টুডেন্ট 1-এর মতোই তো 35টা ফিল্ড, 5টা ফিল্ড শুধু ডিফারেন্ট। তাহলে আমি বলতে পারি না যে S2 = S1? তারপরে 5টা ফিল্ড যেটা ডিফারেন্ট, যেমন আইডি ডিফারেন্ট, নাম সেম সেম, দুইজনের নামই সেম সেম, আইডিটা শুধু ডিফারেন্ট, তো ওর আইডি 3, এর আইডি 4, হইতে পারে কি না? তাহলে এবার আমরা ইয়ে করি, কনসোল ডট রাইট লাইন, প্রথমটার আইডি হচ্ছে 0-তে এবং প্রথমটার নেম হচ্ছে 1-এ। এখানে আমরা বলবো S1 ডট, ও হয়নি, S1 ডট আইডি, আমি একটু নার্ভাস তো, ভয় পাইছি, S1 ডট নেম। হ্যাঁ, এটা আপনারা সাহস দিবেন, রোগী পালাই গেছে অপারেশন থিয়েটার থেকে, তো বলছে পালাইছেন কেন? যে ওইখানে বলতেছিল যে এটা সহজ অপারেশন, এটা অ্যাভেলেবল অপারেশন, কেউ মরে না, এটাতে কোনো ঝামেলা হয় না। তো তো ভালো কথা বলছে, আপনি পালাইছেন কেন? বলে আমাকে তো বলে নাই, নার্স ডাক্তারকে বলতেছিল, অপারেশন থেকে পালাইছে। আচ্ছা, এবার এটা রান করি, দেখেন আবার বলি, কে কে বোঝেন নাই ব্যাপারটা? আমি বলতেছি যে স্টুডেন্টে 40টা ফিল্ড আছে, তো স্টুডেন্ট 1 নিয়ে 40টা ফিল্ড আমি দিয়ে দিছি। 2 নেওয়ার সময় আমার মনে হলো 35 ফিল্ড তো সেম সেম, তো আমি স্টুডেন্ট 2-কে 1-এই দেখাই দিই, আর যেই 5টা ফিল্ড আলাদা সেগুলো শুধু চেঞ্জ করে দিই, তাহলে আমার খাটুনি কম। এবার রান করে দেখার চেষ্টা করতেছি S1-এ কি আছে আর S2-তে কি আছে, দেখি। S1-এ আছে 3 আর মদন মোহন তালুকদার, আর S2-তে আছে 4 আর মদন মোহন তালুকদার। আমরা তো এমনই আশা করতেছিলাম, তাই না? কিন্তু এইটাই যদি হয় ক্লাস, ওইখানে ফন্ট বড় করতে পারবো না, এইখানে ঘর বড়, এখানে তো করছি আরও হয়েছে ক্লাস, ঠিক আছে। এবার রান করি, দেখি ওইখানে করা যায় কিনা। তেরা আরে মারি হেলছি, ও কারসন না, ফন্ট যা 20 দিয়েই মারা যা সব, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে প্রথমটাতে আমি আইডি 3 আর মদন মোহন দিছি, তো প্রথম আর দ্বিতীয়টা সেম সেম করে আইডিটা চেঞ্জ করে দিছি, তো দ্বিতীয়টাতে আইডি 4 আসছে, আমার কোনো আপত্তি নাই, এটা আগে আসছিল, কিন্তু প্রথমটাতে আইডি 4 হয়ে গেল কিভাবে, তাই না? এটা একটা আজব ব্যাপার না? এই আজব ব্যাপারটা একটু ব্যাখ্যা করতে গেলে যে বোর্ডে যাওয়া লাগে, যাবো? ওকে, এখানে একটা ব্যাপার আছে, প্রিমিটিভ ডাটা টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপটাকে বলা হয় ভ্যালু টাইপ। যেমন আমি যদি আসি a ইন a ইকুয়াল টু 1990, তারপর যদি বলি ইন b ইকুয়াল টু a, তাহলে মেমোরিতে a একটা জায়গা নিবে, যখন আমি b বলবো b ইকুয়াল টু, তখন b আর একটা জায়গা নিবে, সেখানে এর ভ্যালুটা কপি হবে, দুইটা জায়গা আলাদা, ভ্যালুটা কপি হবে। কি কপি হবে? ভ্যালু। এই জায়গার আলাদা লোকেশন আছে, সেটা নিয়ে কিছু যায় আসে না। এই কারণে এই ভেরিয়েবল গুলোকে বলা হয় প্রিমিটিভ ডাটা টাইপ অথবা ভ্যালু টাইপ। আপনি যদি একটা আরেকটা ধরে দেন, ভ্যালুটা কপি হবে, ঠিক আছে। স্ট্রাকচার আর ক্লাসের, যেহেতু স্ট্রাকচারে কনস্ট্রাক্টর কাস্টমাইজ করা যায় না এবং ক্লাসে করা যায়, সেহেতু আপনি যখন স্ট্রাকচার এগুলো ছিল, আমি ওপেন করি, আমার এলোমেলো হয়ে গেছে, মানে এলোমেলো হয় নাই, এই যে এই স্টুডেন্টটা যখন স্ট্রাকচার, তখন যখন আমি S1 নিলাম সামথিং সামথিং, S2 যখন আমি বললাম ইকুয়াল টু S1, তখন স্ট্রাকচারের কনস্ট্রাক্টর ওইভাবে না থাকার কারণে S1 ধরেন মেমোরিতে S1, মেমোরিতে জায়গা হচ্ছে আইডি নেম, এইভাবে
আইডিতে আছে 3, নেমে আছে 45। যখন আমি s2 = s1 বললাম, তখন স্ট্রাকচার হওয়ার কারণে s2 আরেকটা জায়গা নিবে, সেখানে আইডি নেম ওইভাবেই ডিক্লেয়ার করবে, এখানে এটা আনবে, এখানে এটা আনবে 3 আর হচ্ছে মদন মোহন তালুকদার। যখন আমি s2 এ আইডি চেঞ্জ করে 4 করে দিব, আইডি 4 হয়ে যাবে এইখানে, যার কারণে s1 এ কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু একই সিনারিওটা যখন ক্লাসে হয়ে যায়, তখন ক্লাসটা হচ্ছে বাই ডিফল্ট রেফারেন্স টাইপ, যার কারণে যখন s1 এ আমি 3 আর মদন মোহন দিলাম, s2 যখন আমি বলবো ইকুয়াল টু s1, তখন যেহেতু এটা রেফারেন্স টাইপ, সেহেতু সে আলাদা জায়গা না নিয়ে ওইটাকেই বলবে s2, ওই জায়গাটা দখল করবে। তার মানে রেফারেন্স টাইপ ভেরিয়েবলগুলো করে কি, জায়গাটা দখল করে, যার কারণে একই জায়গার নাম দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। যার কারণে যখন আমরা ক্লাস ডিক্লেয়ার করি, এই s2 মানে ওইটাই, s2 তে আবার যদি আইডি 4 করে দিই, তাহলে এখানেই 4 হয়, যার কারণে দেখা যাচ্ছে s1 এবং s2 দুইটাই সেম। এখন আমরা ভ্যালু টাইপ ইউজ করব না রেফারেন্স টাইপ ইউজ করব, স্ট্রাকচার ইউজ করব না ক্লাস ইউজ করব? যদি স্ট্রাকচার ইউজ করি, রিপিট হবে, বারবার নতুন মেমরি অ্যালোকেট করবে, নতুন মেমরি আপনি খুঁজে পাবেন না এক একটা ট্রেস, ঠিক আছে? একটা কোনোভাবে একটা আর একটা ওভারল্যাপ হয়ে গেলে আপনার সব ভ্যালু হারায় যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। যেহেতু ও প্রত্যেকবার আলাদা আলাদা মেমরি নেয়, তো ওর স্কোপ শেষ হয়ে গেলে আলাদা আলাদা করে মেমরিগুলো ডিসপোজ করতে প্রবলেম হবে, ঠিক আছে? ম্যানেজ কোড আপনি লিখতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। যার কারণে আমরা আসলে ইউজ করবো ক্লাস, কারণ যেটা ডিক্লেয়ার করবো ওটা একটা জায়গায় জায়গা নিবে, এবং জায়গাটা নির্দিষ্ট, অন্য কাউকে কপি টপি করে দিলে ওইখানেই পড়বে, ঠিক আছে? আর কি ইউজ করবো সেটা পরের ব্যাপার। আপাতত ক্লাস আর স্ট্রাকচারের পার্থক্য কি? সবই ঠিক আছে, শুধু একটা কনস্ট্রাক্টর কাস্টমাইজ করা যায় না, ক্লাসে কনস্ট্রাক্টর কাস্টমাইজ করা যায়। স্ট্রাকচার ভ্যালুটাই, যার কারণে এক স্ট্রাকচার আর এক স্ট্রাকচার থেকে কপি করলে, এটা চেঞ্জ করলে ওইটাতে কিছুই হবে না। কিন্তু ক্লাসটা রেফারেন্স টাইপ, যার কারণে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস কপি করতে গেলে আপনি এভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে করতে পারবেন না, আপনাকে ক্লোন করতে হবে অথবা কপি করতে হবে। এন্ড ক্লোন কপিরও একটা ডিফারেন্স আছে। ক্লোন মানে হচ্ছে আমি শুধু স্ট্রাকচার নিব, কিন্তু ভিতরে কোনো ডাটা নিব না। আর কপি মানে হচ্ছে আমি স্ট্রাকচার নিব অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরে ডাটাও নিব, ঠিক আছে? আবার বলি, এর যদি কেউ ক্লোন করে, এর যদি কেউ ক্লোন করে, তাহলে এর মধ্যে শেয়ার হবে, আসার আচরণ সব হবে, কিন্তু এর কোনো মেমোরি সে পাবে না। আর যদি এর কপি করা হয়, তাহলে এই আরেকটা মেমোরিটা সব পাবে। এই থিওরিটিকে বুঝছি আমরা? থিওরিটিকে যদি বুঝে আমার স্ট্রাকচার ভালো লাগে না, আমি ক্লাস নিয়ে বাকি এক্সাম্পল দেখাই। ক্লাস নিয়ে যদি বাকি এক্সাম্পল দেখানো যায়, কোশ্চেন আচ্ছা, আপাতত আমি সবসময় ক্লাস ইউজ করব, স্ট্রাকচারটা এখন ইউজ করব না। আর 3-4 দিন পর আমরা একটা সিচুয়েশনে পড়বো যখন আমাদের স্ট্রাকচারই ইউজ করা লাগবে, তখন আমি এই কোশ্চেনটার আনসার আপনাকে দিয়ে দিব। ততদিন একটু বাকি রাখেন, ঠিক আছে? ওকে, আমি যেটা পরে বলবো ওইটা আর আলাদা করে বলবো না কাউকে, তখনই বলবো। আর যেগুলো আমাকে সবসময় কোশ্চেন করবেন, কারণ আমিও মানুষ, অ্যাভয়েড করেও যাইতে পারি, মনে নাই, বলি নাই। এখন ক্লাস যদি ইউজ করি, ক্লাসের যত খুশি কনস্ট্রাক্টর বানানো যায়। আমরা এখানে বলি যে পাবলিক স্টুডেন্ট। কনস্ট্রাক্টর লেখার নিয়ম হচ্ছে, আপনি যেই ক্লাসের ভিতর কনস্ট্রাক্টর লিখতেছেন, ফাংশনটা সেম নামেই হবে, তার কোনো রিটার্ন টাইপ থাকা চলবে না, এবং এটার অ্যাক্সেস আইডেন্টিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার অবশ্যই পাবলিক হবে, ঠিক আছে? কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্সি কল করার সাথে সাথে তার কনস্ট্রাক্টর কল হয়ে যায়। তার প্রমাণ এখানে স্টুডেন্ট, এখানে আমি একটা দিয়ে হচ্ছে কনসোল ডট রাইট লাইন, এখানে আমরা বলবো স্টুডেন্ট ইনস্ট্যান্সি ক্রিয়েটেড। এখন এইটা আমরা সরাসরি কখনোই কল করিনি, কিন্তু স্টুডেন্টকে আমরা দুইবার, ও এটা আর হবে না, এটা আর কাজ করবে না, তাই না? এখানে আমাকে বলতে হবে নিউ স্টুডেন্ট, নাম দিলাম না, বারবার নাম দেওয়ার কি আছে? তবে এরকম করে দেওয়া যায়, যদি নাম সেম সেম হয়, তাহলে s2 ডট নেম ইকুয়াল টু s1 ডট নেম। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ নেম ফিল্ডটা তো স্ট্রিং, ওইটা তো আর রেফারেন্স টাইপ না। এবার যদি আমি রান করি, স্টুডেন্ট ইনস্ট্যান্সি ক্রিয়েটেড, স্টুডেন্ট ইনস্ট্যান্সি ক্রিয়েটেড, এটা কিভাবে কাজ করছে দেখি। আমরা ব্রেক পয়েন্ট দিয়ে দেখতে পারবো যে কম্পিলার কিভাবে কাজ করে, বা কম্পিউটার যেই লাইন থেকে শুরু করব ডিবাগ করা, ট্রেস করা, সেই লাইনের উপর রাইট ক্লিক করে ব্রেক পয়েন্ট, ইনসার্ট ব্রেক পয়েন্ট,
আমি আরও শর্টকাট ইউজ করব। এটা সোজাই যে গ্রে এরিয়া আছে না, গ্রে, এইখানে একটা ক্লিক করলেই বেলুন চলে আসবে। এবার আমরা F5 চেপে রান করি আর প্লে চেপে রান করি, কোনো সমস্যা নাই। এই দেখেন আমার প্রোগ্রাম এক্সিকিউশন এখানে চলে আসছে। এবার আমি F11 চাপবো, দেখবো যে স্টুডেন্টের দেখছেন কনস্ট্রাক্টরে চলে গেছে। দেন ওর ভিতরে বিল্ডিং কিছু কাজ হয়েছে, মানে মেমোরিগুলো অ্যালোকেট হয়েছে কতগুলো ভেরিয়েবল সেগুলোর জন্য। তারপর কনস্ট্রাক্টরের ভিতরে আমি যেই কাজ দিচ্ছি সেটা হয়ে গেছে। দেন এখানে চলে আসছে, দেন আইডিতে গেছে, নেমে গেছে, সেট করছে আর কি। তারপর স্টুডেন্টও আবার ওটার কনস্ট্রাক্টর কল হয়ে গেছে। বোঝা গেছে? ওকে, তাহলে এইভাবে প্রোগ্রামটা কাজ করতেছে। আমরা কম্পাউন্ড ডাটা টাইপ ইউজ করতে পারতেছি। আমরা যেহেতু ফাংশন পড়ছি, ফাংশন আর কনস্ট্রাক্টরের পার্থক্য কি? কারণ আমি এখানে দেখতেছি কনস্ট্রাক্টরটা ফাংশনের মতোই, শুধু রিটার্ন টাইপ নাই, আর অ্যাক্সেস মডিফায়ার বাধ্যতামূলকভাবে পাবলিক, আর নামটা বাধ্যতামূলকভাবে ক্লাসের নামে নাম। ঠিক আছে? তাহলে এখানে যদি আমার আরও প্রপার্টি থাকতো, আরও প্রপার্টি যদি থাকতো, তাহলে স্টুডেন্টকে ডিক্লেয়ার করতে গেলে আমাকে কি করতে হয় দেখেন, স্টুডেন্ট S1 ডট, মানে স্টুডেন্টকে ডিক্লেয়ার করে বা ইনস্ট্যান্সি ক্রিয়েট করে প্রত্যেকটা ভ্যালু আমার আলাদা আলাদা দেওয়া লাগতেছে। তো আমি যদি আইডি, নেম, রেজিস্ট্রেশন আর অ্যাড্রেস চারটাই দিতে চাই, আমাকে আবার 4 লাইন লিখতে হচ্ছে, তাই না? অ্যাড্রেস ইকুয়াল টু আইডি অ্যাড্রেস। আমি যদি ডেভেলপারের খরচ কমাইতে চাই বা নাম্বার অফ লাইন কমাইতে চাই, তাহলে যেহেতু এখানে কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে, সেহেতু আমি এখানে স্টুডেন্টের কনস্ট্রাক্টর যেহেতু একটা ফাংশন, এখানে আমি প্যারামিটার নিতে পারি ইন্ট আন্ডারস্কোর আইডি, তারপরে স্ট্রিং আন্ডারস্কোর নেম, এবং আরও নিতে পারি স্ট্রিং আন্ডারস্কোর REG, এবং আরও নিতে পারি স্ট্রিং আন্ডারস্কোর অ্যাড্রেস। এর ভিতরে আমি কি করতে পারি, প্যারামিটারে যেগুলো পাঠাবে সেগুলো আমরা আইডি। এইভাবে হয় কি হাজার হাজার লক্ষ কোড চলে আসে, যদি এখানে আসে নাই অনেক সময় অনেক বেশি কোড আসে। এটা আপনি এইভাবে লিখলে সবচেয়ে ভালো হয়, দিস ডট আইডি, একদম স্পেসিফিক, ভুল করার কোনো চান্স নেই। ইকুয়াল টু প্যারামিটার থেকে যে আইডি আসছে সেটা, তাই না? একইভাবে দিস ডট নেম ইকুয়াল টু প্যারামিটার থেকে যেই নেম আসছে সেটা। তারপর হচ্ছে দিস ডট অ্যাড্রেস ইকুয়াল টু প্যারামিটার থেকে যে অ্যাড্রেসটা আসছে, এবং আর একটা আছে আন্ডারস্কোর REG। এবার আমি ডেভেলপারকে অপশন দিলাম যে আপনি এইভাবে দিতে পারেন, পারলো না, এইভাবে আর দিতে পারলো না, এইখানে সে ডাইরেক্ট দিতে হবে আইডি 2, তারপরে নেম হচ্ছে, তারপরে রেজিস্ট্রেশন হচ্ছে, তারপরে অ্যাড্রেস হচ্ছে এই। তাহলে আমার লাইন কি হলো, একে চলে আসলো। এখন আমরা তো মানুষ, মানে সুবিধা চাই, সব সুবিধা চাই, যদি ফ্রি হয় তাহলে এটাও দেন ওইটাও দেন। তাহলে কি করা যায়, তাহলে কনস্ট্রাক্টর যেহেতু ফাংশন, ফাংশনের মতোই কাজ করতেছে, তাহলে কনস্ট্রাক্টরটা ওভারলোডিং করি। মানে ফাংশন ওভারলোডিং তো আমরা বুঝি, তাই না? কি বলেন বলেন কি? একই নামে একাধিক ফাংশন, তাই না? কিন্তু এখন যেহেতু আমরা সি শার্পে আছে, আমরা আর একটু সুন্দর করে বলবো, ঠিক আছে? একই নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়, যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়। এখন সিগনেচার কি? সিগনেচার হচ্ছে নাম্বার অফ প্যারামিটার অ্যান্ড ডাটা টাইপ অফ প্যারামিটার। দুইটা প্যারামিটার থাকলো, একটাতে দুইটা ইন্টিজার আর একটাতে দুইটা স্ট্রিং। মানে প্যারামিটার ডাটা টাইপ যদি ডিফারেন্ট হয় অথবা নাম্বার অফ প্যারামিটার যদি ডিফারেন্ট হয়, এটাকে বলে সিগনেচার। সেম সেম হওয়া চলবে না। তো অতকে ভেঙে বলে আমরা সুন্দর করে বলবো ডিফারেন্ট সিগনেচার হইতে হবে। একই নামে একাধিক ফাংশন থাকতে পারে, ডিফারেন্ট সিগনেচার হইতে হবে। তাহলে এটার কনস্ট্রাক্টর কয়টা ভাইয়া? কনস্ট্রাক্টরে দুইবার ওভারলোডিং করা হয়েছে, তাই না? এখন সুবিধা যেহেতু চাচ্ছেই, সুবিধা দিতে আমার অসুবিধা কি? সুবিধা দিতে দিতে, মানে সুবিধা নিতে নিতে ডেভেলপার ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমরা সুবিধা দিতে ক্লান্ত হব না। আই কি কাটছি? আবার এবার রেজিস্ট্রেশন কাটি, থাক আর না, অনেকে কাছাকাছি শুরু করে দিচ্ছে। এবার যখন আমি ডিক্লেয়ার করতে যাব স্টুডেন্ট কম্পাউন্ড টাইপ S2 ইকুয়াল টু নিউ,
নিউ স্টুডেন্ট বলে ব্র্যাকেট দেওয়ার সাথে বলতেছে 1 of 4, মানে এই ক্লাসটাকে আপনি 4ভাবে ইনস্ট্যান্সে ক্রিয়েট করতে পারবেন। যদি এরকম ফাঁকা দেন তাহলে প্রপার্টিগুলো পরে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে। যদি এইভাবে আইডি আর নেম দেন তাহলে অ্যাড্রেস আর রেজিস্ট্রেশন আপনাকে পরে অ্যাসাইন করে দিতে হবে। আবার আবার আমি বুঝতে পারছি ব্যাপারটা। এই ব্যাপারটা তো স্ট্রাকচারে সম্ভব না, ক্লাসেই সম্ভব। এটুকু বুঝছি, কনস্ট্রাক্টরের কাজটা বুঝছি। কনস্ট্রাক্টর দিয়ে একটা ক্লাসের ইনস্ট্যান্সি ক্রিয়েট করার সাথে সাথে যদি আমি কোনো কাজ করাইতে চাই, কনস্ট্রাক্টর একটা হচ্ছে বেস্ট পলিসি। এবার এখানে আমি এক্সট্রা কিছু প্রপার্টি নেই, ক্লাসে নিব। এটা নেই হচ্ছে প্রোটেক্টেড রেজাল্ট। সবাইকে আমি রেজাল্ট বলে বেড়াবো নাকি? হ্যাঁ, স্ট্রিং। এই আরেকটা নেই প্রাইভেট। ইন্ট নাম্বার অফ, যা ভাবছেন তা দিব না, আমি টোটাল কতগুলো আকাম করছি এটা আমি জানি, আর কেউ জানে না, তাই না? এটা হচ্ছে প্রাইভেট। স্ট্যাটিক বাকি, স্ট্যাটিক নিয়ে কোনো কথাই হবে না। আমি তো বললাম না লিখলেও চলতো, কিন্তু আমি লিখলাম। আমরা সবসময় লেখার অভ্যাস করব, কারণ আমি আশা করি পরবর্তী থেকেও পিএসপি জাভাতে যাব কাজ শেখার পর, যাতে সুঅভ্যাসটা গড়ে ওঠে, সব প্ল্যাটফর্মে কাজ করার একটা সুঅভ্যাস গড়ে ওঠে। সেই জন্য এটা লিখতেই হবে, তবে না লিখলেও ওটা প্রাইভেটই নিত। এখন যদি আমি অবজেক্ট যেখানে ডিক্লেয়ার করছি সেখানে যাই, s1 ডট, আমরা দেখতেছি শুধু পাবলিকগুলো দেখতে পাচ্ছি, প্রাইভেটগুলো দেখতে পাচ্ছি না। এগুলো কেন দেখতে পাচ্ছি না এগুলো একটু পরে দেখা যাবে, আপাতত আমি নিয়ে রাখছি বাস। ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে একটা কম্পাউন্ড ডাটা টাইপে, যদি ধরেন এটা কাস্টমার একটা কম্পাউন্ড ডাটা টাইপ, তার নাম আছে, অ্যাড্রেস আছে, সব আছে, তার ক্রেডিট কার্ড নাম্বারটাও আছে, বার্থডেটাও আছে। সেক্ষেত্রে আমার যখন মেমোরিতে লোড হবে তার পুরো কম্পাউন্ড ডাটা টাইপটাই লোড হবে না। এবং যেহেতু এটা রেফারেন্স টাইপ, মানে ওই কম্পাউন্ড টাইপের ভিতরে কোনো একটা লোকেশন যদি আমি ধরতে পারি, সিরিয়াল করে বাকিগুলো ধরতে পারবো না। একটা ভাইরাস ঢুকে দিলাম আপনার পিসিতে, যেখান থেকে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট নেন, যেই পিসি থেকে একটা ভাইরাস ঢুকে দিলাম, ও র্যামে করলো কি, তাহলে ওই যে রেফারেন্সগুলো, একটা ভেরিয়েবলের রেফারেন্স ধরে সে বাকিগুলো নিয়ে নিল, 8 বাইট 10 বাইট 20 বাইট পর্যন্ত। তাহলে যে কোনোভাবে ক্রেডিট কার্ডের নাম্বারটা ডিক্রিপ্ট করা যাবে না, এটার ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে, একটা ভেরিয়েবলে কি কি করা যায়। আমি কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স পড়াই নাই, কারণ আমার আজকে এইটা প্ল্যান ছিল, আশা করতেছিলাম সে আসলে সে তার মতো শুরু করবে। তবে যদি না আসে তাহলে আমাকে 2-3 ক্লাস পর পড়াইতেই হবে। তো আপাতত কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের যদি একটা নর্মাল ফাংশন বানাই, সেটা আমাকে ক্লাস প্রোগ্রামের ভিতরেই বানাইতে হবে। ক্লাস প্রোগ্রামের ভিতর বানাইতে গেলে আমার অ্যাক্সেস করতে গেলে স্ট্যাটিক, এবং এটা দিয়ে হচ্ছে ভয়েড চেঞ্জ ভ্যালু, এমনিতে একটা নাম দিলাম। এখানে যেই ভেরিয়েবলটা আসবে সেটা রেফারেন্সে নিবে, ইন্ট এ। এখানে জাস্ট করবে কি, এ প্লাস ইকুয়াল টু 70, আর কোনো কাজ নেই। এটা কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু যারা জানেন তারা বুঝে গেছেন ফাংশনটা কি করবে। এখন কোনোভাবে এইভাবে সম্ভব, যদি আমি চেঞ্জ ভ্যালু ফাংশন কল করি, চেঞ্জ ভ্যালু এর ভিতর যদি আমি s1 এর আইডি পাঠাই দিই, যাবে কি যাবে না বলেন তো? নিশ্চিন্তে যাবে। হ্যাঁ, ও কাউকে বলেন না, রেফারেন্সটা দেওয়া লাগে 2 জায়গায়। যাই হোক, আমার আউটপুট কিছু আসুক আর না আসুক, কিন্তু একটা কাস্টমাইজ কম্পাউন্ড ডাটা টাইপের ভিতরকার একটা প্রপার্টি বা ফিল্ড আমি রেফারেন্স করে পাঠিয়ে দিতে পারলাম। এটা যদি রেফারেন্স করে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে মানে একটা ভেরিয়েবলে শুধু কি ভ্যালু দেওয়া যায়, নেওয়া যায়, নাকি এর বাইরে আরো কিছু আছে? একটা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যায়, ওখান থেকে ভ্যালু পড়া যায়, ওখানে ক্যালকুলেট করা যায় ভ্যালু অনেকভাবে। এখন ব্যাপার হচ্ছে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। আমার কম্পাউন্ড ডাটা টাইপের ভিতর যে ভেরিয়েবলগুলো আছে, এগুলোতে কিছু কিছু আছে ভ্যালু শুধু দেখতে পারবে, কিছু কিছু আছে ভ্যালু শুধু দিতে পারবে, কিছু কিছু আছে ভ্যালু দিতে পারবে এবং নিতে পারবে, আর কিছু করতে পারবে না। এই আর কিছু বলতে অনেক কিছুই হইতে পারে ভেরিয়েবলের উপর, যেমন রেফারেন্সিং হইতে পারে, পারে না? এই কারণে আমার প্রোটেক্ট করতে হবে। আমার যে ক্লাস আছে সেই ক্লাসের ভিতরের ভেরিয়েবলগুলোকে আমার প্রোটেক্ট করতে হবে। করব?
এই প্রোটেকশনের সাথে এগুলো আমি কেটে দিই। ভিডিও তো আছেই, বাসায় গিয়ে ভিডিও দেখে দেখে কোড করবেন, আমার কি, আমার তো আর খাটা লাগে না। এগুলো আমি আপাতত কেটে দিলাম। এখন এগুলো ভাইয়া আমি আসলে পাবলিক করতে পারবো না, এগুলো আমার প্রাইভেটই হবে। লেখা লাগবে, লেখা ছাড়া উপায় নেই। এইটাও এখন এখানে সমস্যাটা হয়ে গেল কি বলবো, প্রাইভেট এমনিতে পাবলিক তো তবু পাচ্ছিলাম, রেফারেন্সিং করা যাক যা করা যাক আমি তো ইউজ করতে পারতেছিলাম। প্রাইভেট করলে তো আমি কোনোভাবে ইউজই করতে পারবো না, সব তো চলে গেছে। হ্যাঁ না, ওটাতে অ্যাক্সেসই করতে পারতেছি না। তার প্রোটেকশন লেভেল দেখছেন, মেসেজটা কি দিছে। এখন তাহলে আমার সিকিউরিটিও করতে হবে, আবার ওইটাকে অ্যাক্সেসও দিতে হবে আউটসাইডে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, নর্মাল যেটা ইস্যু, এই আইডিটাকে ছোটো হাতের আইডি করে দিই, প্রাইভেট, ভিতরে ইউজ হবে। এবং এটা যাতে বাহির থেকে পায়, সেজন্য আমি একটা পাবলিক ফাংশন করি, পাবলিক, এবং যেটা রিটার্ন করবে ইন্টিজার ভ্যালু, এবং যেটার নাম দেই গেট আইডি, সুন্দর একটা নাম, গেট আইডি। এইখানে আমরা রিটার্ন করে দিই হচ্ছে ছোটো হাতের আইডি, এবং আইডিতে তো বাইরে থেকে ভ্যালু দিবেও, সেক্ষেত্রে আমরা এখানে বলি যে পাবলিক এটা রিটার্ন করবে না, এটা হচ্ছে ভয়েড, এবং এটার নাম দিব হচ্ছে সেট আইডি। তার মানে আমি স্পষ্ট করে বুঝাই দিচ্ছি যে আপনি শুধু এখানে গেট করতে পারবেন আর সেট করতে পারবেন, রেফারেন্সিং অন্য কিছু করতে পারবেন না। তাহলে এখানে ইন্ট ভ্যালু একটা প্যারামিটার থাকতে হবে, আর নিচে কি হবে, আইডি ইকুয়াল টু ভ্যালু। বোঝা গেছে? এই কনসেপ্টটাকে বলা হয় এনক্যাপসুলেশন। একটা ভেরিয়েবল বা ফিল্ড ক্লাসের ভিতরে আছে, যা খুশি তা করবেন, হবে না। আমি ওইটাকে ভিতরে আইডি নামে না দিতে পারি, আমি ওইটার ভিতরে নাম দিতে পারি না x001111, আর বাইরে ওটাকে নাম দিলাম আইডি, বাইরে থেকে বললাম গেট আইডি, সেট আইডি। তাহলে বাইরের ইউজার ভিতরে কি আছে জানবে না, কিন্তু সে আসলে ফাংশন ইউজ করবে, সেট করার জন্য একটা ফাংশন, গেট করার জন্য একটা ফাংশন। ফাংশন তো আর রেফারেন্স কিছু দিবে না, আর আগে নিয়ে দিবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। এই কনসেপ্টটাকে বলা হয় এনক্যাপসুলেশন। কি বলে? এনক্যাপসুলেশনের কনসেপ্টটা এইভাবে আসছে যে আমরা যখন গ্যাস্ট্রিক, পেট ব্যথা, গ্যাসে বাঁচি না, তখন আমাদের ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ করার দরকার, ইমিডিয়েট অ্যাকশন দরকার, তাই না? তাহলে এই জন্য গ্যাসের ট্যাবলেটগুলো দেখবেন যে গুঁড়া হয়। এখন এই গুঁড়া আপনি মুখে দিবেন কেমনে? এখানেই তো কাজ শুরু করে দিবে, আপনার জিভায় তো আর গ্যাস হয়নি। তাহলে এটা অ্যাটলিস্ট যাতে পেট পর্যন্ত যায়, এই জন্য এমন কোনো ম্যাটেরিয়াল, যেই ম্যাটেরিয়াল কি মাছের আঁশ, রক, একই জিনিস, এই মাছের আঁশ দিয়ে তৈরি করা, যাতে পেট পর্যন্ত যাওয়াটা ইনশিওর করতে পারে। তাহলে এই টাইপের ওষুধগুলোকে কি বলে? ক্যাপসুল। তাহলে এইটাকে কি বলা যায়? ক্যাপসুলীকরণ। ঠিক আছে, এনক্যাপসুলেশন মানে হচ্ছে আমার অরিজিনাল স্টেট, অরিজিনাল ডাটা লুকানো। ব্যাংকে আমার 1000 কোটি টাকা আছে, সেটা আমি আপনাকে বলে পারবো নাকি? আপনার 5000 টাকার দরকার, আমি 5000 টাকা চেক দিব, কিন্তু সেখানে লাগে 5 কোটি টাকার মধ্যে তোমাকে 5000 টাকা দিলাম, ওটা এনক্যাপসুলেশন। বোঝা গেছে? এখন আমি যে এনক্যাপসুলেশনটা দেখাইছি, এটা গ্লোবাল এনক্যাপসুলেশন। জাভাতে কাজ করবে, পিএইচপি তে কাজ করবে, সি শার্পে কাজ করবে, ভিবি তে কাজ করবে, সি তে কাজ, সব জায়গায়। এখন যেহেতু আপনি সি শার্পে আছেন, আপনার এরকম করার দরকার নাই। আচ্ছা, বাইরে থেকে যদি আপনি মনে করেন আইডি দেওয়ার দরকার নাই, এটা তো এইভাবে কাজ করবে না, এটা কেটে দিই। বাইরে থেকে যদি মনে করেন যে আইডিটা শুধু দেখবে, আইডি কেউ সেট করতে পারবে না, কি করবেন? সেট আইডি বানাবো না, বাইরে থেকে শুধু ভ্যালু দিবে, পড়তে পারবে না, রাইট অনলি, গেট বাদ দেবো, তাই না? ওকে ভাইয়া, যেহেতু আপনারা সি শার্পে আছেন, সেহেতু আপনার এত কষ্ট করার দরকার নাই। হ্যাঁ, আমি এটা শুধু দুষ্টামি করে দেখাইছি। একটু একটা মিনিট, রেডি? বলতেছিলাম যেহেতু আপনি সি শার্পে আছেন, আপনার অত কষ্ট করার দরকার নাই। আপনার এই যে আইডি আছে, এটার উপরে আপনি প্রপার্টি বানাবেন, পাবলিক ইন্ট আইডির আইটা বড় হাতের দিবেন, ফাংশনের সাইন দেওয়ার দরকার নাই। এর ভিতরে আপনি গিট টু, তারপর হচ্ছে সিট টু লিখে দিবেন, ঠিক আছে? সেটে কি হবে, ওই যে প্যারামিটারে ভ্যালু নিয়েছিলাম, এখানে অটোমেটিক একটা ভ্যালু তৈরি হয়ে যাবে। তো এখানে আপনি বলবেন ছোট হাতের আইডি ইকুয়াল টু ভ্যালু, কাল্পনিক হলেও এটা আসবে। এবং এখানে আপনি বলবেন রিটার্ন ছোট হাতের আইডি,
এটা মোর অর্গানাইজ, আরো বেশি অর্গানাইজ হলো না, আলাদা দুটো ফাংশন হচ্ছে। তাহলে এবার এই শয়তানটাকে কি বলা যাবে? আগের সেট আইডি একটা ফাংশন যেটা আইডিকে সেট করতো, নাম থেকে বোঝা যাচ্ছে। এখন আপনি যদি ভুল করেন, নাম দিয়েছেন সেট আইডি কিন্তু ভিতরে সেট করে নেন, তাহলে তো ওটা আলাদা ব্যাপার। বাট ওটাকে ইনক্লুসিভ বানানো হচ্ছে আইডিকে সেট করবে। আবার গেট আইডি একটা ফাংশন ছিল, আইডিকে রিটার্ন করবে। কিন্তু এটা কি ফাংশন? এটা কি ফিল্ড? তাহলে এটা কি? এটা হাইব্রিড কিছু, এটা যেটা লুক লাইক ফিল্ড বাট অ্যাক্ট লাইক মেথড। এটা হচ্ছে প্রপার্টি। দেখা যায় ফিল্ডের মতো, ভেরিয়েবলের মতো, কিন্তু এর কাজ হচ্ছে ফাংশনের মতো। সেই ফাংশন যে সে ফাংশন না, ভিতরে বিল্ট-ইন দুইটা ফাংশন আবার আছে। গেট সেট অটো বুঝে যাবে, আপনি ভ্যালু অ্যাসাইন করলে অটোমেটিক্যালি গেট সেট কল করবে। আর আপনি যদি ভ্যালু চান, অ্যাসাইনমেন্ট অপারেটর ডানে দেন, তাহলে অটোমেটিক্যালি গেট কল করবে। অনেক স্মার্ট এটা। তাহলে এটা মেথডের মতো কাজ করে, কিন্তু দেখা যায় কার মতো? ভেরিয়েবলের মতো। এটাই হচ্ছে প্রপার্টি। এইভাবে আমরা সি শার্পে কাজ করব। বোঝা গেছে প্রপার্টি? পাক্কা? আর প্রপার্টি করার সুবিধা হচ্ছে, এই যে প্রপার্টি করলাম, যেহেতু এর ভিতর গেট সেট আছে, আমার সবাই ভেরিয়েবলের মতো দেখবে হ্যাকার, দেখে সে রেফারেন্স করার চেষ্টা করবে, করলে দেখবেন সে কি বলছে। এ প্রপার্টি ইন্ডেক্সার অর ডাইনামিক মেম্বার অ্যাক্সেস মে নট বি পাসড অ্যাজ অ্যান আউট অর রেফারেন্স প্যারামিটার। তার মানে প্রপার্টিগুলো কোনোভাবে আউট প্যারামিটার অথবা রেফারেন্স প্যারামিটার হিসেবে ইউজ করা যাবে না, যার কারণে এটা সিক্রেট। ঠিক আছে? বড় বড় গায়ক সেলিব্রিটিদের ফোন দিয়ে দেখবেন তারা ফোন ধরে না, আর একজন ফোন ধরে, কেন ফোন করছেন, কি কাজ, তারপর যদি মনে হয় তারপর তাকে দেয়। এটা অনেকটা তাই, আগে ভেরিফাই করব। হ্যাঁ, ইয়েস, মানে আমার অরিজিনাল ভেরিয়েবলের কাছে চাইতে দিব না, ওইখানে ভ্যালু রাখবো, আমি রাখবো, তুমি আমাকে ভ্যালু দাও, সেক্রেটারি। আর কথা হচ্ছে, এটা বোঝা গেছে? পাক্কা? বলুন তো প্রপার্টিটার মডিফায়ারটা কি আপনার প্রপার্টির মডিফায়ার প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে, পাবলিক হতে পারে। ওটার সাথে এটা সম্পর্ক নেই। এটা পাবলিক হলে অবজেক্ট থেকে পাবে, প্রোটেক্টেড হলে চাইল্ড থেকে পাবে, আর প্রাইভেট হলে শুধু ভিতর থেকে পাবে, আর কেউ পাবে না। ওটার সাথে এটা সম্পর্ক নেই। কিন্তু যেহেতু আমার উদ্দেশ্যই আমার প্রাইভেট ভেরিয়েবলকে হাইড করাবো একে দিয়ে, সেহেতু সাধারণত প্রপার্টিগুলো পাবলিকই হয়। আবার বলবো, যেহেতু প্রাইভেট ফিল্ডগুলোকে হাইড করবো প্রপার্টি দিয়ে, তো স্বাভাবিকভাবে প্রপার্টিগুলো পাবলিকই হয়। প্রপার্টি পাবলিক হলে তো সমস্যা নাই। প্রপার্টি পাবলিক করার জন্যই তো প্রপার্টি বানাইছি। তবে ক্ষেত্র বিশেষে প্রপার্টিও প্রাইভেট হইতে পারে, সেটা কখন হইতে পারে বলবো না। দেখাইছি এটা তো, প্রপার্টি বুঝছি। আর যদি বুঝে থাকেন তো এত কষ্ট করারও দরকার নাই, আরও শর্টকাট আছে, বলবো। সেই শর্টকাটটা হচ্ছে, এই যে আইডি, রাইট ক্লিক করবেন, রিফ্যাক্টরে যাবেন, ইনক্যাপসুলেট ফিল্ডে দিবেন, তারপর যা আসে চোখ বন্ধ করে ওকে অ্যাপ্লাই, বানাই দিছে। তাহলে আপনি আসলে বানাবেন এইভাবে। প্রাইভেট, যেহেতু আপনি প্রাইভেট লেখারই দরকার নাই, ইন্ট আইডি, স্ট্রিং নেম, তারপর হচ্ছে স্ট্রিং আরইজি, তারপর হচ্ছে স্ট্রিং অ্যাড্রেস। এবং উপর থেকে যদি করেন তাহলে সমস্যা, নিচ থেকে করবেন, নিচ থেকে রিফ্যাক্টর, ইনক্যাপসুলেট ফিল্ড, ওকে অ্যাপ্লাই, রাইট ক্লিক, রিফ্যাক্টর, ইনক্যাপসুলেট ফিল্ড, ওকে অ্যাপ্লাই। উপর থেকে হলে করলে কি হইতো, রেজিস্ট্রেশন নিচে পড়তো, অ্যাড্রেস উপরে পড়তো, সিকোয়েন্সটা উল্টা হয়ে যাইতো। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যার কারণে নিচ থেকে করলে আর প্রবলেম হয় না। রাইট ক্লিক, এত ক্লিকও একসময় অসহ্য মনে হবে ভাইয়া, একটু শিখে গেলে। এখন এইখানে কিছু প্রবলেম আছে, সে এরা সবাই কাজ করে ভিবিতে, যেই ল্যাঙ্গুয়েজটা কেস সেন্সিটিভ না। আবার আপনারা কাজ করেন সি শার্পে, আপনার ল্যাঙ্গুয়েজটা কেস সেন্সিটিভ, এই জন্য ছোট হাতের আইডি আর বড় হাতের আইডি দিয়ে আপনি চালাই দিচ্ছেন। ওই লাইব্রেরিটা যখন এরার নিছে, এদের কম্পাইলারে ডিস্টিংগুইশ করতে পারতেছে না কোনটা প্রপার্টি কোনটা ফিল্ড, ঝামেলা করে গেছে। এই জন্য এখানে গুড প্র্যাকটিস হচ্ছে, বলবো এটাও কেটে দিই। গুড প্র্যাকটিস হচ্ছে ইন্ট আন্ডারস্কোর আইডি, নেভার, কেস সেন্সিটিভ হোক আর না হোক, আন্ডারস্কোর তো আগে আসেই। তারপর হচ্ছে স্ট্রিং আন্ডারস্কোর নেম, তারপরে কমা আন্ডারস্কোর রেজিস্ট্রেশন
তারপর হচ্ছে কমা আন্ডারস্কোর, তারপরে ইনক্যাপসুলেট করবেন। একটা ইনক্যাপসুলেট করে দেখি, নাহলে মন খারাপ করবে অনেকে। ওকে, অ্যাপ্লাই। এটাও সে বুঝে গেছে। এইটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের কোডিং, এইখানে আর কোনো প্রবলেম নাই। এখন শুরুতে এইটা দেখাইলে বাকিগুলোর ব্যাখ্যা তো আপনি দিতে পারতেন না। আমার কাজ হচ্ছে আপনাদের সবগুলো দেখানো, ভালো মন্দ আপনি বুঝবেন, আমার অত বুঝে কাজ নেই। ক্লিয়ার? এখন এই রাইট ক্লিক করে আর কতদিন একটা প্রপার্টি ইমপ্লিমেন্ট করতে 3 বার রাইট ক্লিক করতে হয়, তাই এত ক্লিক বাস করতে করতে আমরা ক্লিক বাস হয়ে যাব। তাহলে হ্যাঁ, তাহলে আমরা আসলে এইভাবেও কাজ করব না, আমরা ডাইরেক্ট ইনক্যাপসুলেটেড ফিল্ড বানাবো। সেক্ষেত্রে আমি বলবো পাবলিক ইন্ট একবারে বড় হাতের আইডি, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ভিতরে লিখে দিব গিট টু সিট টু, শেষ। সেকেন্ড ব্র্যাকেট পরে আর সেমিকোলন লাগে না। আবার পাবলিক স্ট্রিং নাম, হ্যাঁ, যে অ্যাঙ্গেলেই দেখেন এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে প্রফেশনাল ওয়ে। তারপর হচ্ছে পাবলিক স্ট্রিং আর ইজি, এটা মনে থাকবে, বুঝছেন? পাবলিক স্ট্রিং, এইটা আমি কি করলাম, সরাসরি কোনো প্রকার সরকারি বিরোধী দলীয় হস্তক্ষেপ ছাড়া ইনক্যাপসুলেটেড ফিল্ড তৈরি করলাম। তাহলে এখন কেউ কেউ আছে কোশ্চেন করে বসবে, তাহলে প্রাইভেট ভেরিয়েবলগুলো করি, ভিতরে একটা ভেরিয়েবল লাগবে না? এটা কম্পাইলার আপনার আমার হয়ে তৈরি করে দিবে। আইডির জন্য হয়তো সে একটা বিল্ট-ইন কম্পাইলার তৈরি করবে, ভেরিয়েবল তৈরি করবে, যেটার নাম খুবই জঘন্য হবে, মুখে উচ্চারণ করা যাবে না, xy_#2233 এরকম। কি উচ্চারণ করবেন এটা? ঠিক আছে, এবং এটা আরো বেশি সিকিউর হবে, যেহেতু সে ম্যানেজ করবে। আপনি দিলে তো রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা শব্দ দিবেন, রিলেটেড কিছু দিবেন, কিন্তু সে এটা ম্যানেজ করে দিবে। তাহলে 100% প্রফেশনাল হয়ে যাচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রপার্টি। বুঝতে পারছি এই পর্যন্ত সবাই? ও, আপনি যদি চান যে বাইরে থেকে শুধু দেখবে, এই আপনি যদি চান যে বাইরে থেকে শুধু সেট করবে, দেখতে পারবে না, দুইটার যে কোনো একটা থাকতে হবে, নাহলে তো প্রপার্টিজে হইল না। গেটও দিবেন না, সেটও দিবেন না, তো কিসের প্রপার্টি? দুইটার একটা অ্যাটলিস্ট থাকতে হবে, অথবা দুইটাই থাকতে পারে। প্রপার্টিটা বোঝা গেছে? পাক্কা? ডান? ওকে, তাহলে প্রপার্টি নিয়েই খুশি থাকি। আমরা 5-10 মিনিট গল্প করি, অনেকে বাইরে যাইতে চাইছিল, আটকা পড়ছে। হ্যাঁ, ইউজার ডিফারেন্ট টাইপের জন্য।